ঢাল ঢাল, ভালো করে ঢাল, চুলের মধ্যে আঙুল চালা, মালিশের মতন করে দে। এই কায়দাটা ভীষণ কাজে দেয় ফিট খাওয়া রোগীর জ্ঞান ফেরাতে। আরাম পাবে। নারী কণ্ঠটা তেমন পরিচিত নয়, বাহলেও এই মুহূর্তে আন্দাজ করে ওঠার সাধ্যি নেই ত্রোপার। ও টের পাচ্ছে ওর গা হাত পা ছেড়ে দিয়েছে, ঝিমঝিম লাগছে, তবে পানি ঢালায় আরাম পাচ্ছে এটা সত্যি। দুর্বল চোখজোড়া টেনে হিচড়ে খোলে ত্রপা। তখন কি যেন হয়েছিল, ও তো দেয়ালের চুনকাম দেখছিল ছুঁয়ে ছুঁয়ে। হুট করে দৃশ্যপট অন্ধকার হয়ে ঘাম ছেড়ে দিয়েছিল শরীরের, তারপর ধপাস থম মেরে শুয়ে থেকেই দীর্ঘশ্বাস ছাড়ল ত্রপা। চোখ খুলতে লজ্জা পাচ্ছে কিছুটা। এত বড় ধারী মেয়ে, তাও আবার চিকিৎসা পেশায় জড়িত, সে এভাবে ফিট খায়, এটা নিশ্চয়ই হাসাচ্ছে সবাইকে। কিন্তু আশেপাশের দুনিয়ায় কি ঘটছে এটা দেখাটা জরুরি। সায়রা খাতুন ঝুঁকে আছে মেয়েটির দিকে, নির্নিমেষ চাউনি দু চোখে। ত্রপা দুধের বাচ্চাদের মতো চোখ পিটপিট করছে দেখেই তৎপর হল সে, আন্তরিক সুরে বলল, মা, তুমি ঠিক আছো? পানি ঢালবো আরও? আরাম লাগছে? ত্রপার মস্তিষ্কের স্নায়ুগুলি এতক্ষণে সচল হয় পুরোপুরি, শরীর জুড়ে বিরাজমান হিম শীতলতার টুটি চেপে ও আগে নিজের বুকে হাত রাখে, আগে দেখল ওড়নাটা ঠিক আছে কিনা। ওর ওড়না ওর বুকেই ছিল, কিন্তু উচিত হয়ে আছে। ত্রপা কুণ্ঠায় আরেকটু মিশে যায় গদিতে, নরম তুলতুলে গদি। আশেপাশের চার দেয়ালের রংটা অন্যরকম, এটা সেই ঘরটা নয় যেখানে ও ঢুকেছিল। এখানে ওকে কে এনেছে ওই ঘরের মেঝে থেকে? ভাবনাটি চট করে মাথায় আসতেই মুখ থেকেও রক্ত সরে ত্রপার। দুলে ওঠে সমগ্র শরীর ছটফটে লজ্জা আর বিতৃষ্ণায়। ও সরাসরি তাকায় কক্ষের একপাশে বুকে হাত বেঁধে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। অস্বাভাবিক তোত্তারা ছেলেটার ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি ঝুলছে, ওসব গা জ্বালিয়ে দেয় ত্রপার। হঠাৎ পাওয়া সুযোগটাকে মোক্ষম কায়দায় কাজে লাগিয়ে বিশ্বজয়ের হাসি মুখে, তাই তো? ত্রপার অস্থির চোখ দুটো কৈফিয়ত চায় ছেলেটার কাছে, নিঃশব্দে। কেন এই দুঃসাহস? খারাপ ছেলে। সৌম্যর মুখটা ভীষণ শান্ত, ত্রপার বিক্ষুব্ধ দৃষ্টিতে ফালাফালা হবার আগেই চোখ নামায় ও। যা করেছে তা করেছে, সৌম্য কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নয়। অসুস্থ মানুষকে কোলে তোলাই যায়। এখন এসব ন্যাকামি অবান্তর। তুমি ঠিক আছো? আমি সৌম্যর আম্মু। সায়রা খাতুন কাজের মহিলাকে সরতে বলে বসল ত্রপার পাশে। ত্রপা দুর্বল ভঙ্গিতে মাথা নেড়ে বলে, চিনি আপনাকে আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম। বাসা দেখতে এসেছিলে? জি। ত্রপা উঠে বসতে চাইলে সায়রা সাহায্য করলেন ওকে। বসিয়ে দিয়ে আবার আদরের সহিত পিঠ ডলেও দেয়, নরম গলায় বলে, সৌম্য বলল এসব নাকি তোমার রোগ। এটা কোন কথা? মেডিসিন নাও না এজন্য? আমার তীব্র অ্যানিমিয়া আছে আন্টি। ছোট থেকেই। সায়রা সৌম্যর দিকে একচোট তাকিয়ে বলল, স্বাস্থ্যকর্মী আপাকে কল করে আসতে নিষেধ করে দে সৌম্য। সে বলেছে সে একটা ডেলিভারি করতে যাচ্ছে। এখন যেহেতু মেয়েটা ঠিক আছে, তার আসার দরকার নেই। আমি দেখছি। সৌম্য ত্রপার নতমুখটা দেখে তাই করল। পাশ থেকে সাদমান হাই তুলে বলল, রোগীটি ডাক্তার আসিবার পূর্বেই সুস্থ হইয়া গেল। এটার ইংরেজি কি ত্রপা আপা? ত্রপা কপাল কুঁচকে নেয়, মুখ ঘুরিয়ে সায়রার দিকে ফেরে। সায়রা মেয়েটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, বিস্ময়ের সুর গলায়। তুমি ও কান্দার ফিরোজ আহমেদ ভাইজানের মেয়ে, তোমার চেহারা একদম তোমার বাবার মতো। ফিরোজ ভাই কি যে সুন্দর ছিলেন তার যুবা বয়সে। আমার এক সখী ছিল, বিউটি নাম। একদম পাগল ছিল ফিরোজ ভাইয়ের জন্য। পরে শুনি ফিরোজ ভাই তোমার আম্মাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছেন। ওই সময়ে তোমার আব্বা আম্মার প্রেম কাহিনী এই গায়ের একটা ঐতিহাসিক ঘটনা ছিল। তোমার আব্বার হাত ধরে তোমার আম্মা পৌষের রাতে ধানক্ষেত ধরে পালিয়েছিল নিজের বিয়ে ভেঙে। তোমার নানা, তোমার মামা, কি যে কান্না করেছিল। আমরা তো লাইন ধরে দেখতে গিয়েছিলাম। গ্রামের মানুষ আগে কোনো ঘটনা ঘটলেই লাইন ধরে দেখতে যেত। সায়রা ভীষণ আলাপি মানুষ, সরল ভারী, অতটা গভীরে ভেবে কিছু বলতে যান না। যা মুখে আসে তাই বলে। নিজের একটাই মাত্র ছেলে তার। জরায়ু অপারেশনের পরে আর কখনো সন্তান হয়নি। ছেলেটাও ঢাকামুখী এখন। স্বামী শারফান গাজী, অত্র ইউনিয়নের চেয়ারম্যান, তার সারাদিন কাটে এই গায়ে ও গায়ে বৈঠক করে। সায়রা বাড়িতে একা থাকেন। একটা লোক পেলে তার কথার অভাব পড়ে না তা তার আচরণে বোঝা যাচ্ছে। বাবা মায়ের প্রসঙ্গ ওঠায় ত্রপার মুখ কালো হওয়াটা সৌম্যর নজর এড়ায় না। ও হুট করে এসে মায়ের কাঁধ চেপে থামিয়ে দিয়ে বলল, আম্মু, ত্রপাকে কিছু খাওয়াও। এসব কথা রাখো। সায়রা উঠলেন তাড়াহুড়ো লাগিয়ে,
আপু, ঠিক বলেছিস, বাচাল মানুষের এই এক সমস্যা। কিন্তু তুই ওকে নাম ধরে ডাকছিস কেন? আপু ডাক। অদ্ভুত, বয়সে বড় না তোরা এই যুগের ছেলেদের একদম শিষ্টাচার নেই। বড় বড় আপাদের নাম ধরে ডাকিস। কক্ষ জুড়ে জাকানো নিস্তব্ধতা। সৌম্য মায়ের কথায় ধাক্কার মতো খায়। দৃঢ় চোখ মুখ খিচে গিয়েছে বিতৃষ্ণায়। মেঝের দিকে তাকিয়ে মৃদু রাগ নিয়ে বিড়বিড় করে ও, বাল বড়। আন্ডারস্কোর কি বললি? সায়রা স্পষ্ট শোনেনি তাই প্রশ্ন। সৌম্য ঠোঁট কামড়ে জবাব দেয়, বলেছি খাবার আনো। কি শোনো? সাদমান আর আনাস পেট চেপে হাসছে মুখটা ঘুরিয়ে। হাসির শব্দ কিছুটা চীনা হাঁসের ডাকের মতো। ওসব শুনে ত্রোপার বিরক্তি বাড়ছে বই কমছে না। একদম উঠে দাঁড়াতে চায় ও। আমতা আমতা করে, আন্টি কিছু লাগবে না, ধন্যবাদ আপনাকে, আমি বাড়ি যাব। সায়রা ধমক লাগায় তক্ষুনি, আজব। তা হয় নাকি? ভাবলে কি করে তোমাকে এভাবে ছাড়ব? আগে ঠিক হও। বসো বসো। ত্রপা বসল চুপচাপ। অস্বস্তিতে গাঢ় হয়ে আসছে শরীর, অহেতু কন্যা টেনে এই ধার ও ধার করছে। নাকের ডগায় রাগ জমছে, ইচ্ছে করছে ছেলেটাকে, যে তাকে মদ্যপ নয়নে দেখছিল, গিয়ে তাকে ঠাটিয়ে চড় মেরে বলতে, চোখ নামাও। তবে ত্রপা এটা পারে না এখন। আগে হলে, যখন ও ছেলের সদ্য গোফ গজিয়ে উঠেছিল, তখন ২-৪টে লাগিয়ে দেয়া যেত চড়। এখন এটা অসম্ভব। জুলাই আন্দোলনের পর থেকেই একটু সমীহ আসে ত্রপার ওই সাহসী মুখটা দেখলেই। ঘরের মধ্যে বেশ কয়েকজন কিশোরী দাঁড়িয়ে আছে। ত্রপা এদের চেনে না। ওরা বেশ খুঁটিয়ে দেখছে ত্রপাকে। ত্রপার হাত পাও যে এভাবে দেখার জিনিস ত্রপা আগে জানত না। চোখে চোখ পোড়ায় এক মেয়ে আবার দাঁত বের করে হাসল, আমি সৌম্য ভাইয়ার ছোট চাচার মেয়ে। আমি মেজ ফুপুর মেয়ে। আমি ছোট ফুপুর মেয়ে। পাশের জন পালা করে বলেই আবার মনোযোগী দৃষ্টি রাখে ত্রপার পায়ে। তাদের দাদি একদা বলেছিল যে মেয়ের পা সুন্দর, ওই মেয়েই প্রকৃত সুন্দরী এবং উপযুক্ত। সৌম্য ভাইয়া যাকে পছন্দ করে তার পা চাপা ফুলের মতো গোটানো, উজ্জ্বল। তার মানে এই মেয়ে প্রকৃত অর্থে সুন্দরী এবং উপযুক্ত। সদ্য কৈশোরের দুয়ারের করা নাড়া পলকা শরীরের মেয়েগুলো ওসব মাপজোক করে। কিছুক্ষণ বাদে সায়রা এসে একটা ডিম আর দুধ খানিকটা জোর করেই ত্রপাকে খাইয়ে দিয়ে একটু সময় নিয়ে বলে, সৌম্য নামিয়ে দিয়ে আসবে বাড়িতে তোমার। বাসা দেখতে এসেছিলে এখানে? তোমার বাড়ি থেকে চাকরি করতে বুঝি কষ্ট হবে? ভালো সিদ্ধান্ত। আচ্ছা আমার ফোন নাম্বার নিয়ে যাও। বাসা পছন্দ হলে জানিও। ত্রপা ফোন নাম্বার নেয় ঠিক, তবে আপত্তি তোলে সে সৌম্যর বাইকে যাবে না। সায়রা বলেন, ও কি কথা, রিকশা পাবে না এখানে মা। যা বলছি তা করো। এই সৌম্য, সাবধানে বাইক চালাবি। পাগলের মতো করিস না আবার। মেয়েটা অসুস্থ। উদ্ধৃতি চিহ্ন। সৌম্য বাঁকা হাসে এইবারে। একেবারে ভদ্র ছেলের মতো মাথা নেড়ে মাকে বলল, একদম সাবধানে চালাবো আম্মু। একদম ধীরে ধীরে। আমি ১ ঘন্টা লাগিয়ে ১ কিলো ক্রস করব। তুমি চাপ নিও না। ত্রপার গা কাপল আবার। শ্বাস বন্ধ করে উঠে ভ্যানিটি ব্যাগ সামলে দুলতে দুলতে বাইরে এসে দাঁড়াল। বিনয়ী হেসে সায়রাকে সালাম দিয়ে বিদায় নিয়ে বড় রাস্তায় উঠেই দেখল সৌম্য বাইক টেনে এনেছে। এবার ত্রপা একটু শক্ত হয়, লাগবে না, আমি হেঁটে যাব। সৌম্য চোখ নামিয়ে বলল, একদিনে ২-২বার ফিট খাওয়ার হিস্ট্রি আছে তোমার। একবার পড়েছিলে পিটি স্যারের কোলে, আরেকবার দারোয়ান কাকার পোষা কুকুরটার গায়ে। ভেবে দেখো, এরপর হুট করে কোথায় পড়ে যাবে? কে আবার তোমাকে ধরবে? সবাই কিন্তু আমার মতো ভালো মানুষ হবে না ত্রপা। সরি, ত্রপা আপু। ত্রপা কপাল কুঁচকে কিছু সময় চেয়ে থাকে। সৌম্য নির্বিকার, কোথাও একটা কাঠিন্য মুখটায়, জেদো চেপে আছে। ত্রপা দাঁতে দাঁত চেপে ভ্যানিটি ব্যাগটা মাঝে রেখে উঠে বসল সৌম্যর বাইকে। সৌম্যর মুখটা এবার অনেকটাই উজ্জ্বল হয়। বাইক স্টার্ট করেই সহজ গলায় বলতে শুরু করে, শুনেছি তুমি দিন ১৫ আগে হুজাইফা ভাবির বাচ্চা ডেলিভারি করেছ। ত্রপা মুখ বিকৃত করে। এসব আলাপ বাড়ানো ত্রপার ঘনিষ্ঠ হবার কায়দা। ও আঙুলে পিষে দেয় সৌম্যর কায়দাকে, ঝাঁঝ নিয়ে বলে, আন্ডারস্কোর করেছি তো, চুপ থাকো। বাইকের স্পিড বাড়াও। সৌম্য নিশ্চুপ হাসে। বাইকের স্পিড বাড়ানোর চেষ্টা করে না ও। উল্টো বলে, আম্মু বলেছে সাবধানে। সো সাবধানে চালাবো, ধীরে ধীরে। সত্যি, সৌম্যর বাইকের পাশে যদি একটা প্যাডেল ভ্যান চলে আসে এখন তবে সেই ভ্যানটাও ওকে ছাড়িয়ে যাবে। কিছু সময় ত্রপা একদৃষ্টে সৌম্যর ঘাড়ের দিকটায় তাকিয়ে থাকে। বেশ চওড়া কাঁধ। বাইকের নিয়ন্ত্রণ রাখছে যে হাতটা, সেই হাতটা শক্তপোক্ত, চিজেল কাটা।
ছেলেটাকে নিজের চোখের সামনে গোঁফ গজিয়ে বড় হতে দেখেছে ও, এখন এই চওড়া কাঁধে প্রমাণ নেই বয়সের। উল্টো মনে হচ্ছে সৌম্য বড় কেউ। ত্রপা ক্ষণে ক্ষণে শিউরে ওঠে বিষয়টা উপলব্ধি করে। এক পর্যায়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, সৌম্য, হু, একটা কথা বলবো, হুম। বলো। সরি বলুন। জানোই তো সবটা। আমি এই এলাকায় গ্যারে বসতে চাইছি, কারণ মামারা আছে এখানে। আম্মার ভালোমন্দে তাদের সবসময় পাবো তাই রীতিমতো ঘুষ খাইয়ে এই ক্লিনিকে ঢুকেছি। আমি তোমাকে বকতে পারি না সৌম্য, তাই দেখে তুমি ভীষণ লাই পাচ্ছ তো। প্লিজ এটা করো না, এসব যা করে বেরাও না, তা বাদ দাও, সীমার মধ্যে থাকো, বুঝলে। ত্রোপার কণ্ঠে আকুলতা। ওই আকুলটা ফু দিয়ে উড়িয়ে সৌম্য চট করে বলে উঠল, হুম বুঝলাম। বাট সীমাকে। সৌম্য অদ্ভুত রকমের ঠান্ডা। ত্রপা চট করে মুখটা পাথর কঠিন করে ফেলে আবার ভ্যানিটি ব্যাগটা খামছে ধরে ধমকে বলে, বাইক থামাও। এক্ষুনি। সৌম্য হাসছে শব্দহীন। বাইক থামায় না। ওপাশে হুট করে আরেকটা বাইক চলে এসেছে। আনাস আর সাদমান, ওরা যাচ্ছে গঞ্জে। সৌম্যর বাইকটা ছাড়িয়ে যাবার সময় ফিরে তাকিয়ে সাদমান দাঁত বের করে হাসল, আপনমনে গেয়ে উঠল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। আনাস আবার মেয়েলি সুরে জবাব দিল, তুমিই বলো। সাদমান পাল্টা সুর তুলে গায়, সাহস করে বয়সের গ্যাপটা যদি একটু ভোলা যায় তবে কেমন হবে বলো তুমি বলো তো। আনাস জবাবে গায়, ভালোই হবে। সৌম্য হাসি চেপে রেখে চোখ রাঙায় সাদমানদের। এদিকে ত্রপা ক্ষেপে উঠেছে ভীষণ। ও পারলে চলন্ত বাইক থেকে লাফিয়ে নামে, সৌম্য বাইক থামাও বলছি। এক্ষুনি। আমি ওদের চাপকাব। সৌম্য জবাব না দিয়ে চুপচাপ বাইকের স্পিড বাড়ায়। বাকি পথে ত্রোপার রাগ চাপ আমলে না নিয়ে বাইক এনে একদম থামায় হাওলাদার বাড়ির বড় গেটে। বিকেলের শেষ আলোটা নিভু নিভু করছে তখন। নাজিম হাওলাদার তখন বোনকে নিয়ে উঠানে পায়চারি করছেন। উঠানের একপাশ জুড়ে কিছু ফলজ গাছ রয়েছে, সেগুলো আগ্রহভরে দেখাচ্ছিলেন বোনকে। যেন পুরনো দিনের মতো আহ্লাদ করছেন বোনের সাথে। চেয়ারম্যানের ছেলের বাইকে ভাগ্নিকে দেখে রীতিমতো অবাক নাজিম। এগিয়ে এলেন সহসা। সৌম্য খুব সুন্দর করে হেসে সালাম দিল তাকে। নাজিম সালামের জবাব দিয়ে বলল, কি ব্যাপার বাবা, কিছু হয়েছে? জবাবটা দিল ত্রপা, সিরিয়াস কিছু না মামা। বলছি, ঘরে চলো। তরুলতা এসে সৌম্যর মুখের দিকে তাকায় অস্বস্তি আর আতঙ্ক নিয়ে। সৌম্য হেসে নরম সুরে সালাম দিলে ঘোর কাটিয়ে বলে, ওয়ালাইকুমুস সালাম। চা খেয়ে যাও। আরেকদিন আন্টি। শুকনো রাস্তার সাদা ধুলো উড়িয়ে বাইকটা যেভাবে এসেছিল, চলে গিয়েছে তার চেয়ে দ্বিগুণ গতি নিয়ে। নাজিম ভাগ্নির মুখে চেয়ে বলে, এবার বলো, কি বৃত্তান্ত? ওই ছেলের সাথে কি? শরীর খারাপ করেছিল, আর কিছু না। আকাশের বুক জুড়ে দুধে ভেজা রূপালি থালা। ত্রোপার ভাষায় ফাল্গুনী চাঁদ বলে এটাকে। আকাশ স্নিগ্ধতার পর্দা মেলে বসেছে আজ। চারদিক নরম বাতাসে ভরে আছে, শিমুলের রাঙা পাপড়ি হাওয়ায় উড়ে এসে চাঁদের আলোয় গলে যাচ্ছে। নিস্তব্ধতা কেটে কেটে যায় চাপা হাসির আন্দোলনে। উত্তরের ঘরটাতে ভাত খেয়ে চানিয়ে বসেছে ওরা। ত্রপা, রূপা, জুনি আর মাহদি। এখন ত্রপা ঠিকঠাক। বড়রা ওপাশের ঘরে। নাজিমের পাশে পোষা বিড়ালের মতো গুটিসুটি মেরে বসেছিল তরুলতা, সে খুব মনযোগে ভাইয়ের পায়ের নখ কেটে দিচ্ছে। ছোটবেলায় সবসময় এটা করত তরু, বিনিময়ে নাজিমের থেকে খুচরা পয়সা নিত। নাজিম বড় কোমল চোখে বোনের মরা মরা মুখটা দেখে। কিন্তু নাজিমের মনে হচ্ছে তার সামনে সেই 16 তরুই যেন। হুট করে বলল নাজিম, পয়সা নিবি না? তরু মুখ তুলে হাসে, যদি আপনি দেন। নাজিম বড্ড দুর্বল হয়ে পড়েন ক্রমশ, পুরনো রাগের ছিটেফোঁটাও ধরে রাখতে ব্যর্থ হন। বেশ সময় ধরে নিশ্চুপ থেকে বলে, তো তোকে থাপ্পড় মেরেছিল ও? কেন? ত্রোপার সাথে নিজের বোনের বাজে ছেলেটার বিয়ে ঠিক করেছে, আমি বাধা দিয়েছি তাই। থাপ্পড় তো তোকে আগেও মেরেছে কতবার, যখন ঘরে দ্বিতীয় বউ তুলল, ত্রোপার ডেলিভারির সময় তোর পাশে না থেকে। তারপর আরও কতবার, তখন তালাক দিলি না কেন? তরুলতা চুপ হয়ে যায়, ধীরে সুস্থে বলে, তখন ত্রোপার চাকরি ছিল না তাই। আমি তোমাদের ঘাড়ে উঠতে চাইনি। থেমে যায় নাজিম। এরপর আর কোনো কথা বাড়ে না ভাই বোনের মাঝে। কেবল পাঞ্জাবির পকেট হাতড়ে খুচরা 5 টাকার কয়েন বের করে বোনের হাতে দিয়ে নিজের শোবার ঘরে চলে যায় নাজিম। তরুলতা ঠোঁটে হাসি আর চোখে পানি নিয়ে সেই পয়সা দেখতে থাকে হাতের তালুতে রেখে।
উঠানে বাইক থামার শব্দ হয় রাত 10টা বাজতেই। তাফসির এসেছে, তাফসির এসেছে এটা গোটা পাড়া টের পেয়েছে ওর হাঁকডাকে। বিকেলের দিকে মেজাজ কমে যাওয়ায় গঞ্জে গিয়ে হোটেলে খেয়েছিল ভাতটা। এরপর মাথা ঠান্ডা করে বসেছিল জেনারেটরের হিসেব দেখতে। সময়টা ব্যস্ততায় ভালোই কেটেছিল। মেজাজটা ফিরে এলো ত্রোপার খবর শুনে। হুট করে জ্ঞান হারিয়েছে, তাও আবার চেয়ারম্যান বাড়ি গিয়ে। তাফসিরের মেজাজ এবার বেড়েছে 4 গুণ। ঘরের দরজা খুলে দিয়েছে তরুলতা। ও চুপচাপ বোনকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে সোজা ভাগ্নির ঘরের সামনে দাঁড়িয়ে কপাট চাপড়ে গর্জন তুলল, এই দরজা খোল ত্রপা। ও ঘরের দরজা খুলল রূপা, কপাল কুঁচকে বলে, চাচ্চু আসতে। ঘর কাঁপছে। তাফসির হাতে ঠেলে রূপাকে সরিয়ে দিয়ে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকল। বিছানায় গল্পের বই নিয়ে বসেছিল ত্রপা। ছোট মামাকে দেখে বলল, কি হয়েছে ছোট মামা? তুই কোন সাহসে একা একা বাসা খুঁজতে চলে গেছিস চেয়ারম্যান পাড়ায়? ওদিকে সুমত্ত ছেলেদের আড্ডা। সাহস কি একটু বেশি নাকি? এক চর খাবি। চাকরি পেয়ে বেশি শেয়ানা হয়েছিস? থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব। ত্রপা লাফিয়ে উঠল এক ধমকেই, বুকে থুথুড়ি দিয়ে বলল, সব সময় সব কথায় চর মারতে চাও কেন সবাইকে? আজব তো। তাফসির এলে জুনি আর মাহদি কচ্ছপের মতো খোলসে লুকায়। ছোট চাচ্চু ছোটবেলায় ধমক দেয়ায় একবার প্যান্ট নষ্ট হয়েছিল মাহদির। ওই দিন থেকে ছোট চাচ্চুর নামের সমার্থক শব্দ তার কাছে আতঙ্ক। সে লুকিয়ে চলে গেছে। রূপা বড় মেয়ে বিধায় একটু সাহসী। ঘাড় নেড়ে ত্রোপার কথার পিঠে সুতা টানল, চাচ্চু তো দিনে 4000 চর মারে। তাফসির লাল চোখ দুটো ঘুরিয়ে রূপাকে বলল, তুইও এক চর খাবি। রূপা বেপরোয়া হাসছে। হঠাৎ আওয়াজ হয় দরজায়। বেলি দরজার কপাট ধরে দাঁড়িয়েছিল কাচুমাচু মুখে। ছোট শরীরে ভারী শাড়ি আর পাউডার লিপস্টিক মাখা সুন্দর মুখ। কিছুক্ষণ আগে সাজিয়ে দিয়েছিল মিনা। আজ রাতে বেলিকে তাফসিরের ঘরে শুতে আদেশ করেছে সে। মেয়েটা এভাবে তাফসিরের নজরে পড়তেই ও বলল, এখানে কি তামসা দেখো দাঁড়িয়ে তুমি? কি স্বভাব এটা, এক চর খাবে? বেলি আবার কাপল। বিকেলে বড় যা পৈপি করে শিখিয়ে দিয়েছিল স্বামী বাড়ি এলেই আজ তার পাশে গিয়ে দাঁড়াতে ভদ্রমতন। ও যদি একটু সাহস বানিয়ে সহজ হয় তবে নাকি তাফসিরও তাকে মানবে। কিন্তু এই তো আচরণের ছিরি। সহজ হবেই বাকি করে বেলি? ওর নিজের অদৃষ্ট মেনে নেয়া ছাড়া গতি কই। ত্রপা ঠাস করে বইটা বন্ধ করে বলল, থামবে মামা? তাকে বকলে কেন? সে কি করেছে? কি করেনি তাই বল। এক মেয়ে দেখিয়ে আরেক মেয়ে ধরিয়ে দেয় আমাকে। এসব টিপিক্যাল গায়া ছলচাতুরি তো ওই কটকটি আমলে বহুত হতো শুনেছি। আর ওরা এই আমলে এসে আমাকে মুরগি বানাতে চাইল। তুই ভাবতে পারিস? বেলি আর চোখ তোলে না। তাফসিরের পুরো আক্রোশ পুনরায় বুমেরাং হয়ে গিয়ে বেলির ওপরেই পড়ল। গজরাল এবার এখনও দাঁড়িয়ে আছে দেখো। এই, আউট। চর খাওয়ার আগে আউট। বেলি ঘোমটা টেনে ছুটতে ছুটতে ঘরে গেল। ত্রোপার মুখটা বিরক্তিতে তেতো হয়, অনেক হয়েছে। এবার মেয়েটাকে ছাড় দাও। সেও তো ভিকটিম তাই না? ছাড় দেব কি? এই ছাড় দেব কি? ভাবতে পারিস আমাকে পুরো মুরগি বানাতে চেয়েছিল ওর পরিবার। এই আমি মুরগি? না তুমি মোরগ। রূপা খ্যাক করে বলতেই সত্যি সত্যি একটা গাট্টা মেরে দিল তাফসির ওর মাথায়। ত্রোপাও হাসে, এরপর গলা খাকারি দিয়ে বলে, তারা ঠকাতে চেয়েছিল এটা ঠিক, তবে জানাজানি হবার পরে কিন্তু তুমি নিজেই মুরগি হতে চেয়েছ। বিয়ে করতে কেউ জোর করেনি তোমাকে। মাফ চেয়েছিল তারা। সে তো শোধ নিতে করেছি। বিয়ে কোনো শোধ খেলা নয় মামা। সংসার করো। মেয়েটা ভালো মানুষ। ছাই ভালো। মুখ দেখলেই মনে হয় কুচুটে, আমাকে ফাঁসিয়ে নিয়ে সংসারে ভাঙন ধরাবে। ওই যে এক টাইপের মেয়ে আছে না, যাদের মুখটা ভোলাভালা কিন্তু তাবিজ টোকায়? অমন লাগে দেখলে তাকে। তাফসির কথা থামায় না। সে কথা ঘরের সবখানে পৌঁছায়। বেলি বিছানার একপাশে বসে শাড়ির আঁচল খামচে ধরে শোনে সব, চোখের কার্নিশে চকচক করে নোনা জল। তাফসির হাত ধুয়ে খাবার টেবিলে গিয়ে বসল। তরুলতা আর মিনা চেয়ার টেনে বসেছে ওকে দেখেই, তারা না খেয়ে অপেক্ষা করছিল তাফসিরের জন্যই। তাদের উদ্দেশ্য তাফসিরকে কিছুক্ষণ বোঝানো। তবে তাফসির খেতে খেতে কারো আলাপ শুনতে রাজি না। ও মেজাজ দেখিয়ে উঠল। মিনা ছুটে এসে দেবরের হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, তোর ঘরে পাঠিয়েছি ওকে আজ। একটু কথা বলিস। কি কথা বলবো বোবার সাথে? একটু বোঝার চেষ্টা করিস। এটা দিস। কাদাস না। তোর ভাইজান ভীষণ রেগে যাবে এইবার। তাফসির খামটা নেয় না,
তরুলতা উঠে এসে জোর করে পাঞ্জাবির পকেটে দিয়ে দেয় ভাইয়ের। ধমকায় একটু, নাটক কম করো। এ বাড়ির কোনো ছেলে অবিবেচক নয় আমি জানি। আমি কিন্তু চলে যাব এসব হতে থাকলে। আমার শান্তি চাই। একটু থিতু হয় তাফসির। উঠানে নেমে একটা সিগারেট ধরিয়ে দীর্ঘ সময় কাটিয়ে রুমে গিয়ে দেখল বেলি শুয়ে আছে ওপাশ ফিরে। ও জামাকাপড় বের করে গোসল সারল। ট্রাউজার পরনে একটা কেবল, গা খালি। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বিছানার পাশে এগোলো কৌতূহলে। দেখল বেলি ততক্ষণে ঘুমিয়ে গিয়েছে। জানালাটা খোলা। শিকের ফাঁক গলিয়ে আজকের পূর্ণ চাঁদের সবটুকু আলো বেলির গায়ে পড়েছে। অবাক হয়ে তাকিয়ে আছে তাফসির ঘুমন্ত মুখটায়, কি যে নিষ্পাপ লাগছে। দৃষ্টি জোড়া ওর বেলির গোটা শরীরে ঘুরপাক খায় কতক্ষণ। এরপর গিয়ে চুপচাপ বেলির মাথার কাছে বসে হাত বাড়িয়ে গালটা ছুঁয়ে হুট করে। গালে হাত পড়তেই বেলি চমকায়। চোখ মেলে দেখে পুরুষটা ওর এত কাছে, তাও গা খালি। রীতিমতো বুকে ব্যথা শুরু হয় বেলির। তীব্র ভয়ে লাফিয়ে উঠতেই তাফসির হুট করে ধরল ওকে। চমকাও কেন? স্বামী না আমি তোমার? সংসার করবা না আমার সাথে? বেলি হাঁপাচ্ছে। তাফসিরের মুখ কঠিন। হাত বাড়িয়ে বেলির ঠোঁট ছুঁতেই মেয়েটা জমে গিয়ে পেছনে সরেছে অল্প। ওসব দেখে তাফসিরের মেজাজটা আরও চড়া হয়। চাপা স্বরে চেঁচায়, কি ধরলে সমস্যা কি এবার? এই যে ধরলাম। কি করবা করো তো। বেলি রুদ্ধ খাঁচার পায়রার মতো ডানা ঝাপটায়। তাফসির আরও রেগে গিয়ে বলে, উরে বাপরে কি তেজ। এই যে শাড়িও খুললাম, কি করবা করো তো। তাফসির সত্যি সত্যি বেলির কুচিতে হাত দেয়। এবার বেলি কেঁদে ফেলে গা দুলিয়ে। তাফসির শ্বাস টানে, এরপর বেলির চোয়ালে মৃদু চাপ দিয়ে বলে, কেন, সরো কেন? বিয়ে তো আমি তোমার দিকে তাকিয়ে থাকতে করিনি। ছোব তো আমি তোমাকে। এটা জানতে না, না বুঝে বিয়ে বসেছ? বিয়ে কি পুতুল বউ খেলা জানতে? যে উঠলাম, রাঁধলাম, খেলাম আর ঘুমালাম। আরে ভয় পাচ্ছ কেন? আদরই তো করব। ভেঙেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না?